হ্যালো বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি ইন্ডিয়ান থ্রিলার মুভি শয়তান নিয়ে, যেখানে দেখানো হয়েছে একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান কিভাবে মেয়েদেরকে তার কন্ট্রোলে নিয়ে নেয় এবং সে ওই মেয়েদেরকে দিয়ে তাদের পরিবারের উপর নির্যাতন শুরু করে। আর কেনই বা সে তাদের ব্ল্যাক ম্যাজিক করে রাখে তার সবটাই আমরা জানবো আজকের এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন, কথা দিচ্ছি পুরো সময়টা উসুল হয়ে যাবে। তো চলুন ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু একেপি মুভি এক্সপ্লেন। শুরুতে বলে রাখি, চারজনের একটা ছোট্ট হাসি খুশি পরিবার। বাবা কাবির, মেয়ে জানবি, ছেলে ধ্রুব আর মা জ্যোতি। এই চারজন মিলেই তাদের পরিবার। তারা কিছুদিনের জন্য শহরের বাইরে তাদের ফার্ম হাউসে ফ্যামিলি টাইম স্পেন্ড করার সিদ্ধান্ত নেয়। পরদিন চারজন রওনা দেয় সেই ফার্ম হাউসের উদ্দেশ্যে। যাওয়ার পথে তারা একটি রেস্টুরেন্টে দাঁড়ায়। তারা এখানে খাওয়ার জন্য যে পরোটাগুলো নেই সেগুলোর মধ্যে অনেক বেশি বাটার থাকে, তাই জানবি এগুলো খাওয়ার জন্য মানা করে দেয়। তখন জ্যোতি কাবিরকে বলে তাকে এক কাপ চা এনে দেওয়ার জন্য। কাবির যখন চা আনতে যায় তখন তার কাছ থেকে চা কেনার জন্য বাংতি টাকা ছিল না। বাংতি টাকা না থাকার কারণে কাবির দোকানদারকে চায়ের দাম দিতে পারছিল না। এই জন্য সে চা না নিয়ে টেবিলে আবার ফিরে আসে। আর এমন সময় সেখানে 3 কাপ চা নিয়ে হাজির হয় একটি লোক। তার নাম হলো প্রতাপ। কাবির তার কাছ থেকে চা নিতে না চাইলে প্রতাপ বলে, আরে আমরা তো একই শহরের বাসিন্দা, আপনি না হয় অন্য কোনো দিন আমাকে চা খাইয়ে দিবেন। তার এই ব্যবহারে কাবির অনেকটা খুশি হয়। তারপর তাদেরকে 2 কাপ চা দিয়ে প্রতাপ অন্য টেবিলে বসতে চাইলে কাবির প্রতাপকে তাদের টেবিলে বসতে বলে এবং প্রতাপও সেখানে বসে পড়ে। তখন প্রতাপ ও কাবিরের মধ্যে অনেক আলাপচারিত হয়। জানবি যেহেতু তৈলাক্ত পরোটাটা খেতে চাচ্ছিল না, তাই প্রতাপ তার পকেট থেকে একটা লাড্ডু বের করে দিয়ে বলে, ঠিক আছে তাহলে তুমি এই লাড্ডুটা খেতে পারো, ঘরে বানানো লাড্ডু। তখন জানবি লাড্ডুটা খেয়ে নেয়। লাড্ডুটা খাওয়ার সময় তার কাছে একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়। যদিও সবকিছু তার মা বাবার সামনেই হচ্ছিল, কিন্তু তারা কিছুই টের পায় না, কারণ সবকিছুই স্বাভাবিক লাগছিল। লাড্ডুটা খাওয়ার পরই প্রতাপ জানবিকে বলে, এইবার পরোটাটা খেয়ে নাও। তার কথা শুনে জানবি সাথে সাথে পরোটা খাওয়া শুরু করে। এটা দেখে তার মা বাবা খুবই অবাক হয় যে মেয়ে এতক্ষণ তৈলাক্ত পরোটা খাবে না, সে এখন তৈলাক্ত পরোটা খেয়ে নিচ্ছে। খাওয়া দাওয়া শেষে তারা যখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে গাড়িতে উঠে আর কবির ধ্রুবর জন্য দোকানে কিছু কিনতে যায়, ঠিক সে সময় প্রতাপ জানবিকে 1 প্যাকেট বিস্কুট দিয়ে বলে এগুলো খেয়ে নিতে। তখন জ্যোতি গাড়ির গ্লাসের মধ্যে দেখে প্রতাপ জানবিকে কিছু একটা বলছে। আর তখন জ্যোতি জানবিকে জিজ্ঞেস করে, উনি তোমাকে কি বলল? জানবি কথাটা এড়িয়ে গিয়ে বলে, কিছু না, বিদায় জানাতে এসেছিল। কিছুক্ষণ পর তারা যখন তাদের ফার্ম হাউসে পৌঁছে যায় তখন সবাই গাড়ি থেকে নেমে গেলেও জানবি কিন্তু গাড়িতে বসে বসে সেই বিস্কিটটা খেয়ে নেয়। তারপর তারা সবাই সুইমিং পুলে গোসল করে এবং খুব আনন্দ করছিল। জ্যোতি সুইমিং পুল থেকে উঠে যখন তাদের বারান্দায় গিয়ে দাঁড়ায় তখন দেখে প্রতাপ তাদের গেটের সামনে দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে এবং ভিতরে ঢুকতে চাচ্ছে। জ্যোতি এটা দেখে দৌড়ে গিয়ে কবিরকে বলে এবং তারা যখন ঘরে ঢুকে তখন দেখে প্রতাপ অলরেডি তাদের ঘরের ভিতরে ঢুকে গেছে। এটা দেখে তারা খুবই অবাক হয়। তখন জানবি বলে, আমি উনাকে ঘরের ভিতর নিয়ে এসেছি। প্রতাপ বলে, আসলে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, আমি আমার মেয়ের সাথে কথা বলবো, আমি ফোনে একটু চার্জ দিয়েই চলে যাব। আর এটা যে আপনাদের বাসা একদমই জানতাম না। এটা আসলে পুরোপুরি কাকতালীয় ব্যাপার। কারো কাছে ব্যাপারটা ভালো লাগছিল না, কিন্তু কাবির এরপরও রাজি হয় এই ভেবে যে মাত্র 15 মিনিটে ফোনটা চার্জ হয়ে যাবে, এরপর আপদ থেকে মুক্তি। তারপর কাবির প্রতাপকে লিভিং রুমে বসতে বলে এবং জ্যোতিকে বলে প্রতাপকে চা দিতে। এটা বলে তারা সবাই উপরে চলে যায়। আর যখন জানবি উপরে যাচ্ছিল প্রতাপ তখন জানবিকে বলছিল তাড়াতাড়ি যেন সে নিচে নেমে আসে। তারপর প্রতাপ জুতা সহ পা তুলে দেয় টেবিলের উপরে। ভাবটা এরকমই যেন এটা তার নিজেরই ঘর। কিছুক্ষণ পর জানবি সেখানে আসে আর প্রতাপকে তাদের পারিবারিক ব্যক্তিগত কথাগুলো অকপটে বলতে থাকে। তাদের লাদাখ ট্যুরের ব্যাপারেও প্রতাপকে সব জানায়। প্রতাপ বলে, তুমি তো কোথাও যেতে পারবে না, কারণ তোমাকে তো আমার সাথে যেতে হবে আমার ঘরে সারা জীবনের জন্য। বলো ওকে? জানবি অনেকটা রোবটের মতো করে বলে ওকে। ততক্ষণে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, রাতও গনিয়ে আসছে। প্রতাপকে সাথে নিয়ে তারা সবাই খাবার খেতে বসে। এখানে জ্যোতি যখন জানতে পারে জানবি প্রতাপকে লাদাখ ট্যুরের ব্যাপারেও বলেছে তখন জ্যোতি বেশ বিরক্ত হয়। তখন জানবি বলে, আমি জানি না, উনি যা বলে আমার তাই করতে ইচ্ছে করে। এই কথা শুনে প্রতাপ হাসতে হাসতে বলে, হ্যাঁ একদমই ঠিক, দাঁড়ান আপনাদেরকে একটা ডেমো দেখাই। এরপর প্রতাপ যাই বলতে বলে জানবি ঠিক তাই রিপিট করে। এসব দেখে এইবার কাবিরও বেশ বিরক্ত হয় এবং সে সরাসরি প্রতাপকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু প্রতাপ হাসি মুখে বলে, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি তো কোথাও যাব না।
তখন কাবির জোর করে তাকে বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাদেরকে অবাক করে দিয়ে তাদের মেয়ে জাহ্নবী বাধা দিতে থাকে এবং এক পর্যায়ে তার বাবাকে সে ধাক্কা মেরে বসে। এটা দেখে তার মা বাবা দুজনেই বেশ অবাক হয়ে যায়। নিজের মেয়ের মধ্যে এই অস্বাভাবিক পরিবর্তন দেখে কাবির এবং জ্যোতি দুজনেই আতঙ্ক ভরা চোখে তাকিয়ে থাকে। জাহ্নবীর চোখ মুখ অস্বাভাবিক হয়ে গেছে, সে যেন কোনো একটা ঘোরের মধ্যে আছে। কাবির চিৎকার করে বলে, কি করেছিস তুই আমার মেয়ের সাথে? জ্যোতি কিন্তু কিছুটা অনুমান করতে পারে। তারপর প্রতাপ হাসতে হাসতে বলে, ভাবি আপনি যেটা মনে মনে ভাবছেন সেটাই, একটু জোরে বলেন দেখি। তখন কাঁপা কাঁপা কণ্ঠে জ্যোতি বলে উঠে, কালো জাদু। প্রতাপ হাসি মুখে বলে, হ্যাঁ সত্যি বলেছেন, আপনার মেয়ে এখন আমার হাতের পুতুল আর আমি তার মালিক। আর তার এই কথাগুলোর প্রমাণ দিতে সে জাহ্নবীর দিকে তাকিয়ে বলে, জাহ্নবী চিৎকার করে কাঁদতে শুরু করো। তার কথা শেষ হওয়া মাত্রই বুক ভরা কান্নায় ভেঙে পড়ে জাহ্নবী। চিৎকারে তার গলা ছেড়ে যাওয়ার জোগাড় হয়েছে। এই দৃশ্য দেখার পর কাবির এবং জ্যোতি দুজনেই অসহায় হয়ে পড়ে। এরপর প্রতাপ জাহ্নবীকে বলে কিচেন রুমে গিয়ে চায়ের পাতা এনে খাওয়ার জন্য। আর জাহ্নবীও প্রতাপের কথা মতো কিচেন রুম থেকে চায়ের পাতার প্যাকেট এনে সেটা খেতে শুরু করে। কাবির তাকে থামাতে গেলে প্রতাপ জাহ্নবীকে বলে তার বাবাকে থাপ্পড় মারতে, এবং জাহ্নবীও তার বাবাকে থাপ্পড় মেরে বসে। জাহ্নবীর চোখে মুখে তীব্র আতঙ্ক আর অপরাধবোধ। তখন প্রতাপ তাদেরকে বলে, আমার কথা মন দিয়ে শোনো, আমার জাহ্নবীকে তোমাদের অনুমতি সহ নিয়ে যাওয়া দরকার। আমি অন্যরকম জিনিস ভাই, আমার সামনে কেউ কান্নাকাটি করলে আমার খুব ভালো লাগে, তবে সবচেয়ে ভালো লাগে রক্ত দেখতে। তাই আমার ধৈর্যের পরীক্ষা না করে ভালোই ভালোই তোমার মেয়েকে দিয়ে দাও। এই কথা বলতে বলতে সে জাহ্নবীকে একটা লাথি মেরে বসে। এটা দেখে ক্ষিপ্ত বাঘের মতো তার উপর ঝাঁপিয়ে পড়েন কাবির। কিন্তু এই সময় তার ছেলে রাহুল সামনে চলে আসে, আর প্রতাপ চিৎকার করে বলে, জাহ্নবী তোর ভাইয়ের মানে ধ্রুবের মাথা ফাটিয়ে দে। প্রতাপের কথা শুনে জাহ্নবী তার ভাইয়ের মাথা ফাটিয়ে দেয় এবং ধ্রুব রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের মেয়ে আর তাদের মেয়ে ছিল না। এই সময় বাইরে কলিং বেল বেজে উঠে মাঝরাতে বাসায় এসেছে পুলিশ। পুলিশ ভিতরে এসে দেখে লিভিং রুমে বসে আড্ডা দিচ্ছে কাবির, জ্যোতি আর প্রতাপ। পুলিশের কাছে প্রতাপকে কাবির তার বন্ধু বলে পরিচয় করিয়ে দেয়। মূলত জ্যোতি এক ফাঁকে পুলিশকে ফোন করেছিল এবং কিছু বলার আগেই তাকে ফোন কাটতে হয়, তাই চেক করার জন্য পুলিশ এসেছে। কিন্তু কাবির আর জ্যোতি পুলিশকে বুঝিয়ে বাজিয়ে ফেরত পাঠায়। আর এর পরপরই আমরা তাদের এই আচরণের কারণ জানতে পারি। খোলা গ্যাস সিলিন্ডারের উপর দিয়াশলাই নিয়ে বসে আছে জাহ্নবী। নিরুপায় হয়ে কাবির এবং জ্যোতি অভিনয় করছিল পুলিশের সামনে। মানে পুলিশকে যদি তারা কিছু বলে তাহলে প্রতাপের কথায় জাহ্নবী নিজেকে জ্বালিয়ে দেবে। চিন্তা করো কিরকম একটা অবস্থা। পুলিশ যাওয়ার পর হাত জোড় করে প্রতাপকে অনুরোধ করে তাদেরকে ছেড়ে দিতে। বিনিময়ে প্রতাপ যত টাকা চায় সে দিতে রাজি। প্রতাপ হাসি মুখে বলে, আচ্ছা ঠিক আছে, বাসায় যা যা আছে তা নিয়ে আসো। কাবির একটা ব্যাগ ভর্তি করে যত টাকা এবং গহনা ছিল সব এনে প্রতাপকে দেয়। ব্যাগটা হাতে নিয়ে প্রতাপ হাসি মুখে বেরিয়ে যায়। সামান্য কটা টাকার জন্য আজকের রাতটা একটা নরকে পরিণত হয়। কিন্তু প্রতাপ চলে যাওয়ার পর জাহ্নবীর চোখ মুখ ছিল অস্বাভাবিক। তার বাবা মার ডাকেও সাড়া দিচ্ছিল না। এ সময় দরজার বাইরে আগুন দেখে কাবির বাইরে ছুটে যায়। গিয়ে দেখে প্রতাপ সেখানে টাকার ব্যাগ আগুনে পোড়াচ্ছে। প্রতাপ একটা হাসি দিয়ে তাদেরকে বলে, তুই ভেবেছিলি আমাকে সামান্য কটা টাকা দিয়ে কিনে নিবি? তুই জানিস আমি কে এবং আমি কি করতে পারি? আর মাত্র কয়েকটা ঘন্টা, এরপর আমি হব চূড়ান্ত ক্ষমতার অধিকারী। এরপর প্রতাপ আবার ঘরে ফিরে আসে। ঘরে ফিরে এসে সে জাহ্নবীকে বলে তার গালে থাপ্পড় মারতে। আর প্রতাপের কথা মতো জাহ্নবীও তার সমস্ত শক্তি দিয়ে নিজেকে ছট থাপ্পড় মারতে থাকে। কাবির আর জ্যোতি দুজনই এক নরকীয় মধ্য দিয়ে যাচ্ছিল। তাদের চিন্তা শক্তিও যেন স্থবির হয়ে গেছে। একটু পরে প্রতাপ জাহ্নবীকে বলে গান ছেড়ে দিয়ে নাচার জন্য। প্রতাপের কথা মতো জাহ্নবী গান ছেড়ে দিয়ে নাচতে থাকে। সে নাচতে নাচতে ক্লান্ত হয়ে পড়লে তার মা তাকে এক গ্লাস পানি এনে দেয়। প্রতাপ জাহ্নবীকে বলে, তুমি এই পানিটা ফেলে দাও, খাবে না। তার কথা মতো জাহ্নবী পানিটা ফেলে দেয়। কি যে অমানবিক দৃশ্য। এরপর প্রতাপ জ্যোতিকেও উপরে চলে যেতে বলে, কিন্তু জ্যোতি যেতে রাজি না হলে জাহ্নবীকে বলে তার মায়ের গলায় ছুরি ধরতে। প্রতাপের কথা মতো জাহ্নবীও তার মায়ের গলায় ছুরি ধরে, তাই বাধ্য হয়ে জ্যোতি উপরে চলে যায়। তারপর প্রতাপ জাহ্নবীকে বলে, তুমি এই ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমি একটু ঘুমিয়ে নেই। যদি কেউ আমার কাছে আসার চেষ্টা করে তাহলে তাকে মেরে ফেলবে। তার কথা মতোই জাহ্নবী ছুরি হাতে সেখানে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর তার বাবা যখন নিচে নামতে চায়, জাহ্নবী তাকে বারবার নিষেধ করে। তারপরেও তার বাবা যখন নিচে নামছিল তখন সে তার প্যান্টের ভিতরে দাঁড়িয়ে হিসু করে দেয়। এটা দেখে তার বাবা আবার উপরে চলে যায়। জাহ্নবীর কাপড় চেঞ্জ করার জন্য প্রতাপের অনুমতি নিয়ে নিচে আসে জ্যোতি, এবং হঠাৎ সে জাহ্নবীর হাতের ছুরি নিয়ে আক্রমণ করে বসে প্রতাপকে। দস্তাদস্তির এক পর্যায়ে ছুরিটা দূরে গিয়ে পড়ে এবং জাহ্নবী সেই ছুরিটা খুঁজতে থাকে। এদিকে জ্যোতি প্রতাপকে অনেকটাই ঘায়েল করে ফেলেছে। জাহ্নবী খুঁজতে খুঁজতে যখন ছুরিটা পেয়ে যায়, সে তখন সেই ছুরি নিয়ে তার মাকে আক্রমণ করার জন্য আসবে,
ঠিক সেই মুহূর্তে তার বাবা এসে তাকে ধরে ফেলে এবং তার হাত বেঁধে দেয় সিঁড়ির সাথে। তারপর সেও ঝাঁপিয়ে পড়ে প্রতাপের উপর। সে প্রতাপকে গলা টিপে মেরে ফেলতে যাবে, ঠিক সেই সময় প্রতাপ চিৎকার করে বলে, জানবি তোমার মরণ না হওয়া পর্যন্ত জোরে জোরে হাসতে থাকো। জানবি বাধা অবস্থায় পাগলের মতো হাসতে থাকে। তার সেই তীক্ষ্ণ ও মানসিক হাসিতে থামতে বাধ্য হয় কাবির। প্রতাপ নিজের মুখ থেকে ভাঙা কাঁচের টুকরোগুলো বের করতে করতে বলে, তোমাদেরকে একটা সিক্রেট বলি, আমি যদি মারা যাই তবে মরার আগে আমি যে নির্দেশ দেব সেটাই করতে করতে তোমার মেয়েও কিছুক্ষণের মধ্যে মারা যাবে। এরপর সে জ্যোতি এবং কাবিরের এই আক্রমণের প্রতিশোধ হিসেবে জাহ্নবীকে আদেশ দেয় তার ছোট ভাই ধ্রুবকে মেরে ফেলতে। মুহূর্তের মধ্যেই ছুরি হাতে ছুটে যায় জাহ্নবী, কিন্তু ধ্রুবকে মারার আগে তার মা বাবা গিয়ে তাকে আটকায়। এই সময় হঠাৎ জাহ্নবী থেমে যায় আর কাঁদতে কাঁদতে বলে, আমাকে এইসব থেকে বাঁচাও বাবা, আমার নিয়ন্ত্রণ আমার কাছে নেই, প্লিজ আমাকে বাঁচাও। মেয়ের এমন কান্নাও আহাজারি স্তম্ভিত করে দেয় বাবা মাকে। আর এই সুযোগ নিয়ে জাহ্নবী তাদেরকে ওই রুমে আটকে দেয় এবং নিজে ছুরি হাতে ধ্রুবকে খুঁজতে থাকে। তো ধ্রুবকে সে ভিতরে বাইরে সবখানে পাগলের মতো খুঁজতে থাকে। এক পর্যায়ে জাহ্নবী খুঁজে পায় ধ্রুবকে। কাবির ও জ্যোতি দরজা ভেঙে বেরিয়ে আসে, কিন্তু কাবির তাদেরকে ধরতে যাওয়ার আগে প্রায় দোতলা ছাদ থেকে ধ্রুবকে নিচে ফেলে দেয় জাহ্নবী। ছেলের নিথর দেহের পাশে বাবা মা দুজনই অসহায়ের মতো বসেছিল। প্রতাপের কথা অমান্য করার ক্ষমতা এখন আর তাদের নেই। এই সময় ধ্রুবের জ্ঞান ফিরে আসে। সে মরেনি, এখনো বেঁচে আছে, কিন্তু মরা না গেলেও বাচ্চাটা মারাত্মকভাবে আহত, তাকে হাসপাতালে নিতে হবে। এই পর্যায়ে তাদের কোনো উপায় না থাকায় প্রতাপের সত্য তাদের মেনে নিতে হয়। তারা জাহ্নবীকে নিয়ে যাওয়ার অনুমতি দেয়। প্রতাপ হাসি মুখে বিদায় জানিয়ে তাদের মেয়েকে নিয়ে চলে যায়। আর তখন কাবির জ্যোতি ও ধ্রুবকে গাড়িতে করে হাসপাতালে পাঠিয়ে দেয় এবং সেও একটা সাইকেলে করে প্রতাপের পিছনে পিছনে যেতে থাকে। প্রতাপ জঙ্গলের ভেতরে গোপন আস্তানে চলে আসে। আর এখানে আমরা দেখতে পাই শুধু জাহ্নবী নয়, তার মতো আরো অসংখ্য অল্প বয়স্ক মেয়ে আছে এখানে। এরা প্রত্যেকেই প্রতাপের কালো জাদুর প্রভাবে তার ব্যক্তিগত পুতুলের মতো। সবাই যেন একটা ঘোরের মধ্যে ডুবে আছে। এরই মধ্যে প্রতাপ তান্ত্রিক রূপে ফিরে আসে। জ্যোতি যখন প্রতাপের সাথে লড়াই করছিল আর জাহ্নবী ওদেরকে নিয়ে ব্যস্ত ছিল, ওই ফাঁকে কাবির গোপনে প্রতাপের মোবাইল থেকে লাইভ লোকেশন অন করে রেখেছিল এবং সেই অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছিল বাড়ির দারোয়ানের ফোনে। দারোয়ানের ফোন নিয়ে কাবির প্রতাপের লোকেশন জানতে পারে। এরপর সে একটা সাইকেলে করে সেদিকে যেতে থাকে। অন্যদিকে বিশাল এক অগ্নিকুণ্ডের সামনে জড়ো হয়েছে সবগুলো মেয়ে। প্রতাপের সামনে অনেকগুলো কালো রঙের পুতুল আর একটা লাল রঙের পুতুল। প্রতাপ তখন মেয়েগুলোকে বলে, যখন আমি কালো পুতুলটা ছুঁড়ে আগুনে মারবো তখন তোমরা সবাই এগিয়ে আসবে, আর যখন আমি লাল পুতুলটা ছুঁড়ে মারবো তখন তোমরা সবাই সেই আগুনে ঝাঁপ দেবে। তার কথা মতো সে যখনই একটা কালো পুতুল আগুনে ফেলে তখনই মেয়েগুলো সামনের দিকে এগিয়ে আসে। আর এই মহাবলী দিতে পারলে সে হবে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষ। সে যাকে যখন খুশি যেখানে খুশি বশ করে ফেলতে পারবে, তাকে আর লাড্ডু খাওয়াতে হবে না। এই সময় কাবিরও সেখানে হাজির হয়। বাসায় দস্তাদস্তির সময় জাহ্নবী তার হাতে একটা ছুরি গেঁথে দিয়েছিল। সেই ছুরিটা এখনো তার হাতেই আছে। কাবিরকে দেখে অনেকটা উপহাসের হাসি হাসে প্রতাপ। কাবিরের শরীরে আর এক বিন্দুও শক্তি নেই। তাকে টেনে নিয়ে প্রতাপের পায়ের সামনে ফেলা হয় এবং তার বুকে পা রেখে সর্বশেষ লাল পুতুলটি যখন আগুনে ফেলতে যাবে তখনই কাবির সামনের আগুন থেকে একটা লাঠি নিয়ে প্রতাপের পায়ের প্রচণ্ড জোরে আঘাত করে। আঘাতে প্রচণ্ড জোরে চিৎকার করে উঠে প্রতাপ, আর তার হাত থেকে পড়ে যায় সেই লাল পুতুলটি। তখনই সেই পুতুলটি কাবির ধরে ফেলে আর তারপরই হাতে গেঁথে থাকা সেই ছুরি দিয়ে প্রতাপের জিহ্বা কেটে ফেলে। আর এই সব কিছুই ঘটে যায় কয়েক সেকেন্ডের মধ্যে। যদিও মেয়েগুলোর প্রতি প্রতাপের নির্দেশ ছিল তাকে রক্ষা করার, কিন্তু তারাও কিছু বুঝে উঠতে পারে না। এই সামান্য এক মুহূর্তে এত বছরের সাধনা ধ্বংস হয়ে যাবে প্রতাপের। তাই সেই রাগে যন্ত্রণায় কুকড়াতে থাকে। কাবির প্রতাপের জিহ্বাটা আগুনে ফেলে দেয় আর সাথে সাথে সবগুলো মেয়ে তাকে হত্যা করার জন্য ঝাঁপিয়ে পড়ে। অসংখ্য মেয়ের সাথে তার মেয়েও ছিল সেখানে। মেয়েগুলো যখন তাকে মেরে ফেলতে যাবে ঠিক এই সময় স্বয়ং বশীকরণ প্রয়োগকারী কালো জাদুকর প্রতাপ নিজেই কথা বলে ওঠে। সে বলে, আমি তোমাদের সবাইকে সারা জীবনের জন্য মুক্ত করে দিচ্ছি, তোমরা আগের মতো স্বাভাবিক হয়ে যাও। এই কথা শুনতে মেয়েগুলো কালো জাদু থেকে বেরিয়ে আসে। মূলত বাসায় থাকাকালে প্রতাপ কাবিরের সামনে তার মেয়েকে বলছিল, তোমার বাবা চায় আমি তোমাদেরকে সারা জীবনের জন্য মুক্ত করে দিই, তোমরা আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যাও। কিন্তু সেটা কখনোই হবে না। প্রতাপ যখন এই কথাগুলো বলছিল তখন কাবির একটা মিনি রেকর্ডার দিয়ে কথাগুলো রেকর্ড করে নেয়। তারপর সেটাকে এডিট করে কাবির সেখানে নিয়ে এসেছে এবং সেটা শুনিয়ে কাবির তখন সবাইকে কনভিন্স করে। তারপরে আমরা দেখতে পাই কাবির হাসপাতালে ভর্তি। প্রতাপকে সেদিনের পর থেকে আর কোথাও দেখা যায়নি, যেন সে গায়েব হয়ে গেছে। তখন কাবিরকে পুলিশ জানায় জাহ্নবী সহ সেখানে 102 জন মেয়েকে পাওয়া গেছে, যার যার পরিবারের কাছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ তাকে ধন্যবাদ জানায়। তারপর পুলিশ যখন সেখান থেকে চলে যায় তখন জাহ্নবী এসে তার বাবার নিরাপদ বুকে আশ্রয় নেয় আর শেষ হয় এই পরিবারের দুঃস্বপ্ন। কিন্তু কাবিরের চোখে কি যেন একটা রহস্য খেলা করছে।
তারপরে চীন চলে যায় 1 বছর পর, যেখানে আমরা দেখতে পাই একটা মৃত ইঁদুর খুঁজে বের করে কাবির, আর সেটা নিয়ে মাটির নিচে একটা রুমে ঢুকে যায়। আর আমরা সেখানে বাঁধা অবস্থায় প্রতাপকে দেখতে পাই। তার মানে কাবির এখনো প্রতাপকে মারেনি। এত শক্তিশালী প্রতাপ নোংরা একটা কীটের মতো বেঁচে আছে, যে তার মেয়ে এবং পরিবারের এত বড় ক্ষতি করেছে, তাকে তো আর এমনি ছেড়ে দেবে না। আর এখানেই এই মুভিটা শেষ হয়। কেউ কি এই মুভিটা দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর অবশ্যই আপনার প্রিয়জনের খেয়াল রাখবেন। আর অপরিচিত কারো দেওয়া কিছু খাওয়া থেকে বিরত থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য ভালো থাকবেন।